সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। জনগণের সাথে প্রতারণার অভিযোগ তুলেছে দুই পক্ষই। সংসদ শেষে বিরোধী দলীয় উপনেতা বলেন, গণভোট না মেনে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বিরোধী দল। সংসদের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী জোট। মোহন ইসলামের রিপোর্ট। স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। বেসরকারি দিন বিলানোর অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু আলোচনা করা দরকার। পরে ব্রিফিং করেন তাদের উপনেতা। তিনি অভিযোগ করেন, বিএনপি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কাভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাহলে ইলেকশনও কাভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কাভার করে না। গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। আর বাহানা দেখিয়ে ওয়াকআউট না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী দলীয় উপনেতা বলেন, ওয়াকআউটের পেছনে যুক্তি আছে। আমরা কোনো অজুহাতে আসি নাই, আর এটা কোনো ছোট বিষয় নয়। অধিকাংশ জনগণের যে সিদ্ধান্তের বাস্তবায়নের যে প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা, এটাকেই আফোর্ড করেই আমরা আজকে বেরিয়ে আসছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন, উল্টা বিরোধী দল জাতির সাথে প্রতারণা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। আর সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকলকে আহ্বান করতে চাই, একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। টাকার পেছনে না ছুটে পেশাদারিত্ব, নীতিনৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে। সকালে রাজধানীর পান্থপথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার নামে চতুরতার আশ্রয় নেওয়ার অভিযোগ বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, নিয়ম মেনে ইউজিসি ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা স্বাস্থ্য বিষয়ক কোর্স পড়াচ্ছেন। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তাদের। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। হামদর্দ বিশ্ববিদ্যালয় ১৬০ বিঘা জমিতে নিজস্ব বড় ক্যাম্পাসে যার অবস্থান। 4টি অনুষদে 17টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে এখানে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাশেই 3 তলায় একটি ভবন। এখানে রয়েছে হামদর্দ হাসপাতাল, ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউট এবং ছাত্রী হোস্টেল। তবে এখানে পড়ুয়াদের চোখে মুখে হতাশা। কেন? তো আমাদের কোনো কাউন্সিল হয় নাই। বড় ভাইরা আছেন যারা এখন প্র্যাকটিস লাইফে গিয়ে অনেকটা বৈষম্যের শিকার হচ্ছেন। একই ভবনে চলছে ইউনানি ও আয়ুর্বেদিকের 3 ধরনের লেখাপড়া। ইনস্টিটিউটে ব্যাচেলর কোর্স, বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের অধীনে নিয়মিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি এবং ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে। বাংলাদেশে কিন্তু প্রথম বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি কিন্তু এটাই। ফ্যাকাল্টি এটা হামদর্দ বিশ্ববিদ্যালয় তাদেরকে সার্টিফিকেট দেয়। প্রশ্ন হচ্ছে, এরকম অনুষদ খুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল সংশ্লিষ্ট কোনো কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারে কিনা। সিএসসির সাথে যদি ট্রিপলি সাংঘর্ষিক না হয়, ইসলামিক স্টাডির সাথে যদি ফার্মেসি সাংঘর্ষিক না হয়, তাহলে অন্য প্রোগ্রামের সাথে বিএমএস কেন সাংঘর্ষিক হবে আর কি। বিপত্তি বাধে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে হামদর্দ তাদের প্রতিষ্ঠানে ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করলে এবং
ডিপ্লোমা থেকে ব্যাচেলর ডিগ্রি দেয়া শুরু করলে। ডিপ্লোমা কোর্সের ওটা হলো এসএসসি পাস করে ভর্তি হয়, আর এখানে এইচএসসি পাস করে ভর্তি হয়, এবং এটা 5 বছরের কোর্স, 1 বছর ইন্টার্নশিপ। ওটা হলো 4 বছরের কোর্স। ওই কোর্স আর এই কোর্স এক হওয়ার কথা নয়। এখন তো সুযোগই নাই কনডেন্স কোর্স দেবার, এবং বাংলাদেশ সরকারেরও কোনো নীতিমালা নাই। যারা দিচ্ছে আমি মনে করি সেটা সম্পূর্ণ অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ করতেছে, এবং শিক্ষার ব্যবস্থাও তারা নষ্ট করতেছে। 2013 সালের অক্টোবরে হামদর্দ বিশ্ববিদ্যালয়কে ব্যাচেলর অব ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের বছর অনুমোদন মেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও। এর আলোকে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে 8টি ব্যাচে নিয়মিত শিক্ষার্থী ভর্তি শুরু করে। তবে এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিবন্ধন দেওয়া হয়নি। পরে তারা ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড থেকে নিবন্ধন সংগ্রহ করেন। এটা মন্ত্রণালয় থেকে একটা অফিস আদেশ হতে পারে, হয়েছে মনে করেন হয়েছে, কিন্তু অর্ডিন্যান্স আইন যেটা, আর অর্ডিন্যান্সের ভিত্তি স্ট্রং নাকি একটা আদেশ স্ট্রং, সেটাই হলো কথা। এসব নিয়ে সরকারি পর্যায়ে নথি চালাচালি হলে 2022 সালের আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল সংক্রান্ত সব বিষয়কে একই ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়। সেই নিয়ম মেনে সমন্বিত পরীক্ষার মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক ইনস্টিটিউটে ব্যাচেলর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করায় হামদর্দ, এবং অ্যাফিলিয়েশন নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 3 বছর এভাবে চললেও 2025 সালে পূর্বের মতো বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীনে আবারও ব্যাচেলর পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু করে হামদর্দ বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা পাশ করাদের জন্য চালু করা হয় ব্যাচেলর প্রোগ্রামও। তখন ছাত্র পাওয়া যায়নি আলটিমেটলি আর কি। তখনই এই ফ্যাকাল্টির কার্যক্রমটা আমরা কিছুদিনের জন্য আর কি এটা পজ করে রাখি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন বলছেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব করার সুযোগ নেই। একই ইনস্টিটিউটের মধ্যে 3 ধরনের কোর্স, একটু অবাক করার বিষয়। আমি তাদের ব্যাচেলার ডিগ্রি নিয়ে তাদের অনুমোদন নিয়ে সন্দিহান। যদি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কর্তৃক অ্যাপ্রুভ থাকে, তারপরেও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ডিজিএমই বা স্বাস্থ্য দপ্তরের বিএমডিসি এরা নিয়ে চালাতে হবে, কারণ এটা মানুষের জীবনের উপর কাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রমে অবাক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিষয়টির সত্যতা নিশ্চিত হতে তিনি সময় চান। হামদর্দ থেকে গ্র্যাজুয়েশন দেওয়ার কোনো সুযোগ নেই ওদের নিজেদের ফ্যাকাল্টি খুলে, কাজে এটা আমাদের ল অনুযায়ী তার পারার কথা না। কাজে এরকম কিছু হচ্ছে কিনা এটা আমি জানবো। হবে এমনও হতে পারে আমাদের ধারণার বাইরে ওরা এই কাজটা করতেছে, তো সেটা আমরা জানতে হবে না। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রথমে সময় দিলেও পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যের সাথে যোগাযোগ করতে বলেন। তিনিও বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে সময় চান। আপনাদের কোয়ারিগুলি যদি একটু আমাদের আগে দেন, তাহলে আমাদের একটু এক্সপ্লোর করে নিয়ে তারপর বলতে সুবিধা হবে। 2 দিন পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করা হলে অতিরিক্ত মহাপরিচালক জানান, নিয়ম না মেনে অনুষদ খুলে হামদর্দ বিশ্ববিদ্যালয় ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে কোর্স চালু করেছে। ওরা ফ্যাকাল্টি খুলে তো এখন দিতে পারে না, ওরা এটা একটা ইস্যু ছিল। ওরা ফ্যাকাল্টি খুলে 8টা ব্যাচ মনে হয় বের করছিল, ওদেরকে কিন্তু আমরা কিছু করছি না। ওরা কিন্তু অ্যাক্রিডিটেশন পায় না, ওরা কিন্তু রিকগনিশন পায় না। আর ইউজিসি থেকে জানানো হয় 2003 সালের জুনে একটি প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো প্রকার মেডিকেল ফ্যাকাল্টি পরিচালনা করা যাবে না। ইউনানি ও আয়ুর্বেদিক খাতে শিক্ষা অর্জন এবং চিকিৎসা সেবায় শৃঙ্খলা আনতে সমন্বিত একটি আইন ও নীতিমালা প্রণয়নের দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পরিবারের 3 সদস্য তার সঙ্গেই ছিল। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গত 22শে আগস্ট হুট করে পরিবারসহ উধাও হয়ে যায় পিন্টু। 2 দিন পর তার নামে জিডি দায়ের করেন তার বাড়ির মালিক। তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পটিয়ায় পিন্টুর অবস্থান নিশ্চিত করা হয়। পরে শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এরই মধ্যে পিন্টুর নামে বন্ধকি স্বর্ণালংকার ও অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী। চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন পিন্টু। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 7 জনের জানাজা হয়েছে নওগাঁর আত্রাইয়ে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে 7 জনের মরদেহ আত্রাই উপজেলায় পৌঁছায়। এ সময় তাদের শেষবারের মতো দেখতে ছুটে আসেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। পরে প্রশাসনের উদ্যোগে সকাল 10টার দিকে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, প্রশাসনের কর্মকর্তারা সহ এলাকার মানুষ অংশ নেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 16 বাংলাদেশের মৃত্যু হয়। এর মধ্যে 9 জনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তের কুমারশাইল এলাকা থেকে বলাই দাস নামে ভারতীয় চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্তে অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন চোরা কারবারি বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বলাই দাস বিজিবির হেফাজতে রয়েছে। ভেজাল ও কৃত্রিমতার অন্ধকার দূর করে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বপ্ন দেখালেন খাদ্য মন্ত্রণালয়ের নতুন কাণ্ডারি আফরোজা খানম। টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নামছেন ভেজাল বিরোধী আপসহীন এক সংগ্রামে। 71 টেলিভিশনকে নিজের দূরদর্শী নানা ভাবনার কথা জানিয়েছেন সফলভাবে বিমান মন্ত্রণালয় পরিচালনা করা এই মন্ত্রী। সাজিদ সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আকাশ ছোঁয়া স্বপ্নকে ডানা মেলতে শিখিয়েছেন সাফল্যের সাথে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যুগান্তকারী সব অর্জনের পর গেল 21 আগস্ট আফরোজা খানমকে দায়িত্ব দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়ে। হজ যাত্রীদের বিমান ভাড়া কমিয়ে আনা সহ দৃশ্যমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। বিগত সময়ে আমার যে দায়িত্বটা ছিল আমি সেটা পালন করার সঠিক এবং সততার সাথে পালন করার চেষ্টা করেছি। দায়িত্বের জায়গা বদলালেও বদলায়নি তার কাজের গতি। 71 টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়কে শতভাগ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। খাদ্যটাকে যেন মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে চায় যাতে মানুষ সেখানে তার যে নিরাপত্তাহীনতা ছিল তার স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে, সেটা থেকে যেন আমরা তাকে উদ্ধার করতে পারি, সে যেন একটা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে কিন্তু খাদ্য নিরাপত্তার কথাটাই বেশি বলেছেন, ওইটার উপরে গুরুত্ব দিয়েছেন, কারণ উনি সবসময় জনগণের কথা চিন্তা করেন। সেই চিন্তার বেসিসে কিন্তু এই খাদ্য নিরাপত্তার কথাটা এসেছে। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে খাবারের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা জানান মন্ত্রী। স্পষ্ট করেছেন কেবল সাময়িক অভিযান নয়, বরং স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের খাদ্য পরীক্ষাগার ও ল্যাবরেটরিগুলোর আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে সেটাকে আরও ডেভেলপ করার জন্য যাতে আমরা সর্বরকমের খাদ্য সেখানে যেন আমরা পরীক্ষা করতে পারি। প্ল্যানিংয়ের মধ্যে আছে যে নিরাপদ খাদ্য যে দপ্তর যেটা আছে সেটাকে আমরা অলরেডি আমাদের ঢাকায় জায়গা নেওয়া হয়েছে আশুলিয়ার দিকে, ওইখানে আমরা একটা চাচ্ছি যে ওইটা আন্তর্জাতিক মানের একটা খাদ্য অধিদপ্তর করার জন্য যাতে সব ধরনের খাদ্য আমরা ওইখানে পরীক্ষা করতে পারি। নতুন খাদ্যমন্ত্রীর এসব পদক্ষেপ দেশের মানুষের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। সাজিদ সরকার, 71, ঢাকা। এদিকে খুলনা কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম রয়েছে ঊর্ধ্বগতিতে। 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মাছ ও মুরগির দামও কিছুটা বাড়তি রয়েছে। বাজারে বেগুন 100 টাকা, করলা 80, পটল 60, কাঁকরোল 70, বরবটি 60 ও মরিচ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং কক, সোনালী, লেয়ার ও দেশি মুরগি 300 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা কেজি দরে। এছাড়া ইলিশ সহ সব ধরনের মাছের দামও রয়েছে ঊর্ধ্বগতিতে। এদিকে মানিকগঞ্জের বাজারে বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দাম কমছে বলছেন বিক্রেতারা, তবে বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম।
আর মুদিপণ্য ও মশলা আগের দামেই বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। মানিকগঞ্জের বাজার ঘুরে আরো জানান মনিরুল ইসলাম মিহির। সরবরাহ বাড়ায় মানিকগঞ্জের বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বাজার ঘুরে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় বেগুন, শসা, করলা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়সের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন পাইকারি আড়তে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। যে সবজিগুলো আপনার 1-2 সপ্তাহ আগেও 160 বা 180, 200 ছিল, সেটা কমে 100-120 এর ভিতরে আসছে। সবজির দাম আগের তুলনায় থেকে এখন দাম একটু কমছে, আগের তুলনায় বর্তমানে একটু কম। তবে সবজির দাম কমলেও বাড়তি রয়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। ক্রেতারা বলছেন বাজারে দেশীয় মাছের তুলনায় চাষের মাছ বেশি পাওয়া যাচ্ছে, তবে সব ধরনের মাছ বেশি দামেই কিনতে হচ্ছে। আর বিক্রেতারা বলছেন আড়তেই মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সব মাছেই দাম বেশি, শুধু এই মাছটা। আমি চিংড়ি কিনলাম, মনে করেন চিংড়ি ছোট ছোট 200 টাকা চিংড়ি কিনলাম। এই আসলে তো দাম একটু বেশি, আমাদের জন্য বেশি হয়ে যায়। এখন আমি কিনলাম হচ্ছে কি কাতল মাছ, এটা 4 কেজির মতো হয়েছে হয়তো, বা ওটা আপনার 400 টাকা কেজি নিছে। এখন বর্তমানে মাছ তো পাওয়া যাইতেছে না, লেগে একটু দামটা একটু বেশি। চাষের কই মাছ 200 টাকা কেজি, রুই মাছ 350 টাকা, বড়া 400 টাকা। আমদানি নাই বলে দাম একটু বেশি। এদিকে ডিমের হালি 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 টাকায়। আর ব্রয়লার মুরগির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন লোডশেডিং এর কারণে খামারে মুরগি ও ডিমের উৎপাদন কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে। লোডশেডিং এর কারণে একটু প্রোডাকশন কম, এখন একটু ডিমের দাম বাড়ছে, এই অবস্থা। বাজারে বর্তমানে মাছ, মাংস, মুরগি এগুলোর দাম একটু চড়া। সবজি বাজার মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু মাছ, মাংস, মুদির পণ্য যত সবগুলো আছে সবকিছুর রেটই অনেক বেশি। এদিকে জ্বালানি সংকটের অজুহাতে মুদি পণ্যের দাম সামান্য বাড়লেও স্থিতিশীল আছে মশলা পণ্যের দাম। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।